service.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at BBC বাংলা। এখন রাত 10:30 একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। টিকটকে ভিডিও তৈরির কথা বলে আটকে রেখে এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগে ঢাকায় 2 কিশোরকে আটক। এ সপ্তাহে আরও কয়েকশো রোহিঙ্গা শরণার্থীকে ভাষাঞ্চলে স্থানান্তর করা হচ্ছে। বাংলাদেশের শীর্ষ একজন ভাইরোলজিস্ট বলছেন, ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনা ভাইরাসটি শিশুদের জন্য বিপজ্জনক। ব্রিটেনের সাথে ফ্লাইট স্থগিত করার পরামর্শ। আমাদের উচিত হবে এই ভাইরাসটার জন্য আমাদের দেশে না পৌঁছে। সেজন্য আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম যেন এই ফ্লাইটগুলো বন্ধ রাখে। সেই জিনিসটা আমাদের সরকার কিন্তু করেনি। শেষে রয়েছে ইতিহাসের সাক্ষী। তবে পরিক্রমা শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। ইউরোপীয় ইউনিয়ন গণহারে করোনা ভাইরাসের টিকা দেওয়ার অভিযান শুরু করেছে। করোনা ভাইরাসের মহামারীতে ছারখার হয়ে যাওয়া এই মহাদেশটিতে এটিকে এক স্বস্তির মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। ফাইজার বায়োনটেকের টিকাটি প্রথম দেয়া হচ্ছে প্রবীণ নিবাসে থাকা লোকজন এবং তাদের সেবাকর্মীদের। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেইন বলেছেন, প্রয়োজনের চেয়ে বেশি টিকা তারা জোগাড় করতে পেরেছেন এবং প্রয়োজনে জোটের বাইরের প্রতিবেশী দেশগুলোকেও তারা টিকা দিয়ে সাহায্য করতে পারবেন। তিনি মন্তব্য করেন, এই সহযোগিতা প্রয়োজন, কারণ সবাই নিরাপদ না হলে কেউই নিরাপদ হতে পারবে না। নেপালে অব্যাহত এক রাজনৈতিক সংকটের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির এক সিনিয়র নেতা রাজধানী কাঠমান্ডুতে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এই সংকট শুরু হয়। এই সিদ্ধান্তের পর মিস্টার ওলি তার দল কমিউনিস্ট পার্টির ভেতর থেকেই বিদ্রোহের মুখে মার্চ এবং এপ্রিলে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ক্ষমতাসীন দলের মধ্যে ভাঙন ঠেকাতে চীনা কর্মকর্তা গু ইয়েঝু দুপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলে মনে করা হচ্ছে। সমালোচকরা বলছেন, একতরফাভাবে সংসদ ভেঙে দেয়া অসাংবিধানিক। মিস্টার ওলির সিদ্ধান্তের বিরুদ্ধে শত শত বিরোধী রাজনৈতিক কর্মী কাঠমান্ডুতে বিক্ষোভ করেছেন। চীনের সরকারি গণমাধ্যম বলছে, উত্তর পূর্বাঞ্চলীয় কাইওয়ান শহরের একটি গণস্নানাগারের পাশে ছুরিকাহত হয়ে কমপক্ষে 7 জন মারা গেছে। হামলাকারীকে ধরার চেষ্টার সময় পুলিশের একজন সদস্য সহ আহত হয়েছে আরও 7 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, 50 এক ব্যক্তি রাস্তায় ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালাতে শুরু করলে এই ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই মাঝবয়সী অথবা বয়স্ক নারী। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বালুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা চেকপয়েন্টে এক হামলায় আধা সামরিক বাহিনীর 7 জন সদস্য মারা গেছেন। বালুচিস্তানের রাজধানী কোয়েটার পূর্বে হরনাই শহরের কাছে এই হামলা হয়েছে। বালুচিস্তানে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতা চলছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে লিবিয়ার সামরিক অধিনায়ক খলিফা হাফতারের বাহিনী যদি ওই অঞ্চলে তুর্কি বাহিনীর উপর হামলা চালায়, তাহলে তাদেরকেও পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য করা হবে। খলিফা হাফতারের বাহিনী লিবিয়ার পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করে। লিবিয়ার রাজধানী ত্রিপলিতে তুর্কি বাহিনী পরিদর্শনের সময় প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এই মন্তব্য করেন। লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ত্রিপলি থেকেই কার্যক্রম চালায়। তুরস্কই সরকারের অন্যতম মিত্র। জেনারেল হাফতার বহু মাস ধরে অবরোধ করেও ত্রিপলি দখল করতে ব্যর্থ হয়েছেন। তাঁর নেতৃত্বাধীন এলএনএ বাহিনী গত অক্টোবর মাসে সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি সই করে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। পরিবেশন করছি শাকিল আনোয়ার।
বাংলাদেশের টিকটক অ্যাপে ভিডিও বানানোর কথা বলে এক স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে 2 কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গী পুলিশ জানায় যে দুদিন ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে মা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তৎপর হয়। পরে ঢাকার একটি এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয় এবং 2 কিশোরকে আটক করা হয়। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বহু মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। আরও জানাচ্ছেন সাইয়েদা আক্তার। পুলিশ বলছে গণধর্ষণের শিকার মেয়েটি একজন স্কুল ছাত্রী এবং সে নিজে টিকটক ভিডিও তৈরি করত। আর সেই সূত্র ধরে বিভিন্ন জেলায় টিকটক ভিডিও তৈরি করে এরকম বেশ কয়েকজনের সঙ্গে সামাজিক মাধ্যমে তার পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরেই নিজেদের টিকটক সেলিব্রিটি পরিচয় দিয়ে কয়েকজন কিশোর টিকটকে কাজ করার কথা বলে মেয়েটিকে ঢাকায় ডেকে আনে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, 23শে ডিসেম্বর মেয়েটি নিখোঁজ হলে পরের দিন তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। এরপর মেয়েটির মোবাইল লোকেশন ধরে তাকে উদ্ধার করে পুলিশ। ওরা একে অপরের সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় ছিল। আমাদের যে মামলার যে ভিকটিম, সে 23 তারিখ বেরিয়েছে বিকাল 4টায়। তার গার্ডিয়ানরা থানাতে জিডি করে 24 তারিখে। তো ওর মোবাইল নাম্বারে আমরা বিভিন্ন লোকেশন করে পরবর্তীতে আমরা খুঁজতে বিভিন্ন সর্বশেষ তাকে আমরা মধুবাগ থেকে 25 তারিখে উদ্ধার করি। উদ্ধার করার পরে আমরা জানতে পারি যে ওরা তাকে ওই যে টঙ্গীর থেকে তাকে নিয়ে পুরান ঢাকায় চলে গেছে। ওইখানে মেয়েটাকে 23 থেকে আপনার 25 তারিখ পর্যন্ত 2 দিন রেখে বিভিন্ন সময় তাকে পালাক্রমে দর্শন করছে বলে আমাদের কাছে অভিযোগ আসছে। মিস্টার চৌধুরী জানিয়েছেন, গণধর্ষণের ঘটনায় মোট 4 জন জড়িত ছিল। বাকি 2 জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে গ্রেফতার 2 জনকে আদালতে তোলার পর সোমবার তাদের রিমান্ডের ওপর শুনানি হবে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া 2 কিশোরও টিকটক সেলিব্রিটি বলে পুলিশ জানিয়েছে। এই 2 কিশোরের টিকটকে অনেক ফলোয়ারও রয়েছে। বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে টিকটক বেশ জনপ্রিয় একটি অ্যাপ। সাইয়েদা আক্তার। একটু আগে খবরে শুনেছেন যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে জনসাধারণকে গণহারে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং এই টিকা দেওয়া এমন সময় শুরু হলো যখন ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের একটি করোনা ভাইরাস একে একে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড এবং স্পেনের পর এশিয়ার জাপান এবং উত্তর আমেরিকার কানাডাও নতুন ধরনের এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা নিশ্চিত করেছে। ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের এই করোনা ভাইরাসটি এভাবে ছড়িয়ে পড়া কতটা উদ্বেগজনক, বাংলাদেশকে কতটা সতর্ক হওয়া উচিত, জানতে কথা বলেছিলাম দেশের শীর্ষ ভাইরোলজিস্ট এবং কোভিড বিষয়ে সরকারের পরামর্শ কমিটির অন্যতম সদস্য অধ্যাপক নজরুল ইসলামের সাথে। এটার সঙ্গে আরো কিছু ইনফরমেশন আমরা ইউকে থেকে পেয়েছি। সেটা হচ্ছে যে দিস ভ্যারিয়েন্ট, এটার ট্রান্সমিসিবিলিটি চিলড্রেনের মধ্যে বেশি। তো চিলড্রেন সম্বন্ধে আমরা একটু কনসার্ন। আর চিলড্রেন সম্বন্ধে আরেকটা ইনফরমেশন হচ্ছে যে আমরা যে ভ্যাকসিন তৈরি করেছি সব ভ্যাকসিনই কিন্তু চিলড্রেনের মধ্যে কোনোটাই না, সবগুলো অ্যাডাল্টের মধ্যে 18 and above যাদের বয়স। সুতরাং আমাদের খুব বেশি সাবধান হতে হবে। আমাদের মতো দেশে, বাংলাদেশ যেরকম, যেন ইউকের ভ্যারিয়েন্টটা আমাদের দেশে না আসতে পারে। এখন প্রফেসর ইসলাম, আপনি হয়তো জানেন যে অন্তত 40-50টা দেশ এখন পর্যন্ত আমরা জানি যে ব্রিটেনের সাথে কিন্তু তারা বেশ কয়েকদিন আগে থেকেই বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে কিন্তু এখনো চলছে, মানে ব্রিটেন থেকে কিন্তু বাংলাদেশ বিমানের ফ্লাইট সেখানে যাচ্ছে, অন্যান্য ফ্লাইটগুলো যাচ্ছে, এখানে ব্রিটেন থেকে লোক যাচ্ছে। সেটা ব্যাপারে সরকারের ভেতরে কেন কোনো তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না? এটা আমারও প্রশ্ন যে আমাদের শিশুদের জন্য ভ্যাকসিন নাই। আমাদের উচিত হবে এই ভাইরাসটা যেন আমাদের দেশে না পৌঁছায়। সেজন্য আমরা আমাদের সরকারকে পরামর্শ দিয়েছিলাম যেন এই ফ্লাইটগুলো বন্ধ রাখে। সপ্তাহ 2 বন্ধ রাখার পরে এবং সপ্তাহ 2 মধ্যে আমাদের প্রিপারেশন নিতে হবে যেন যে আসবে এসব ফ্লাইটে তাদেরকে কমপ্লিট কোয়ারেন্টাইন করে তারপরে তারা যখন ভাইরাস মুক্ত হবে তখন তাদেরকে সমাজে ছেড়ে দেওয়া। সেই জিনিসটা আমাদের সরকার কিন্তু করেনি। তার ফলে আমরা খুব আতঙ্কিত। হয়তো এই ভাইরাস আমাদের সমাজে এটা সংক্রমিত হবে এবং আমাদের সমাজে আমাদের শিশুরা ভালনারেবল এবং তারা আক্রান্ত হবে। এটা আমাদের কনসার্ন। প্রফেসর ইসলাম, ভাইরাস তো এইভাবে মিউটেট করে, নতুন তৈরি হয়। তো এখনো পর্যন্ত আমরা যেটা এখানে বলা হচ্ছে ব্রিটেনে যে এটা যে করোনা ভাইরাসটা এখন আছে সেটার চাইতে খুব বেশি শক্তিশালী না, মানে এটার ক্ষতি করার ক্ষমতা বেশি না, কিন্তু বেশি ছড়াচ্ছে সেটা।
এটা কি হতে পারে প্রফেসর ইসলাম, যে আমরা নতুন একটা ভেরিয়েন্ট দেখলাম, ভবিষ্যতে আরো বেশি ভেরিয়েন্ট এরকম আরো অনেক এরকম দেখা যেতে পারে? এটা কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। এটা হতে পারে কারণ এই ভাইরাসটা মিউটেট করতেছে, কন্টিনিউয়াসলি মিউটেট করে যাচ্ছে, এবং এই জিনিসটা যে কোন কম্বিনেশন আসবে, হাই ট্রান্সমিসিবিলিটি, সিমিলার ভিরুলেন্স, হাই ট্রান্সমিসিবিলিটি, হাই ভিরুলেন্স, হাই ট্রান্সমিসিবিলিটি, লো ভিরুলেন্স, অনেক রকম কম্বিনেশন আসতে পারে। এখন আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে যে কি হয়, এবং সবসময় আমাদের সিকোয়েন্সিং করে এটা মনিটর করতে হবে যে কোথায় কোন ভাইরাসটা কোথায় মিউটেট করছে। তাহলে প্রফেসর ইসলাম, যে মানে এই যে ভ্যাকসিন তৈরি হচ্ছে, যারা তৈরি করছেন বা গবেষণা করছেন তাদের জন্য তো এটা একটা উদ্বেগের ব্যাপার, যদি মিউটেট করতে থাকে, নতুন নতুন ভ্যারিয়েন্ট পাওয়া যেতে থাকে। একদম তাই। মানে যারা ভ্যাকসিন তৈরি করছে, উদ্ভাবন করছে, তাদের জন্য এটা বিরাট একটা চ্যালেঞ্জ যে এইরকম যদি মিউটেট করতেই থাকে, যে আমাদের ভ্যাকসিন তো বেশি দিন কার্যকর থাকবে না, কিছুদিন পর পর ভ্যাকসিনকে আমাদের চেঞ্জ করতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে এই প্রবলেম আমরা ফেস করতেছি সবসময়, অল দি টাইম। আমরা যেটা মানে জানি সেটা হচ্ছে যে ব্রিটেনে যে নতুন ভ্যারিয়েন্টের ভাইরাস পাওয়া গেছে সেটা কিন্তু কানাডা পর্যন্ত বলছে, জাপান বলছে যে তারা পেয়েছে, ইউরোপের কয়েকটা দেশ তো ইতিমধ্যেই বলেছে। সুতরাং যদি জাপানে যেয়ে থাকে, কেন বাংলাদেশে যাবে না বা ইন্ডিয়াতে যাবে না? এখন সাধারণ মানুষের করার কি আছে? মানে বেসিক জিনিস যেটা, সেটা হলো মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা, আর হ্যান্ড ওয়াশ, যেগুলা যে কোনো মিউটেটেড ভাইরাস হোক, যে ভাইরাসই হোক, সবগুলার এগেনস্টই কার্যকর। এই মানে ভ্যাকসিনের চেয়ে এটা বেসিক্যালি মোর এফিশিয়েন্ট, এই সিস্টেমটা, মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা এবং হ্যান্ড ওয়াশিং। মানে সাধারণ মানুষজন যেটা করছেন সেটাই যেন আরো সচেতন ভাবে করতে থাকেন, আরো সচেতন ভাবে করেন এবং রেগুলারলি করেন, কেউ যেন এটাতে ফেল না করে। কারণ কোন মিউটেশনই এইটাকে ওভারকাম করতে পারবে না, যত মিউটেশন করুক, ইট ডাজন্ট ম্যাটার। এটা হলো বেসিক, আমাদের এটার উপরে আমাদের নির্ভর করতে হবে। প্রফেসর নজরুল ইসলাম। চলতি সপ্তাহে অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের দ্বিতীয় একটি দলকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। বাংলাদেশের ত্রাণ প্রতিমন্ত্রী বিবিসিকে এই উদ্যোগের কথা নিশ্চিত করেছেন। প্রথম দফায় এ মাসের প্রথম সপ্তাহে প্রায় 1650 রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়, তবে এ দফায় কতজনকে নেওয়া হচ্ছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। আন্তর্জাতিক বিভিন্ন মহলের উদ্বেগ আপত্তি সত্ত্বেও এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়ার প্রস্তুতি চলছে। এই বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছিলেন সাইয়েদা আক্তার। শাকিল, বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে মানে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। যেমনটি আমরা রোহিঙ্গা শরণার্থীদের প্রথম যে দফায় পাঠানো হয়েছিল ভাসানচরে, সেই সময় যেরকম গোপনীয়তা দেখা গিয়েছিল তেমনটিই দেখা যাচ্ছে এবারও। আমি ঢাকা এবং কক্সবাজারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। দেখা গেছে বিষয়টি নিয়ে খোলাখুলি মন্তব্য করতে অনেকেই অস্বীকৃতি জানিয়েছেন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান তিনি আমাকে নিশ্চিত করেছেন যে এই সপ্তাহের মধ্যে অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে দ্বিতীয় একটি দলকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ঠিক কোন দিনে বা এই দফায় কতজন রোহিঙ্গা শরণার্থী যাচ্ছেন সে বিষয়ে সেই সংখ্যাটি তিনি জানাননি। তবে বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে যে এই সংখ্যাটি 1000-এর মতো হবে। তবে দুর্যোগ প্রতিমন্ত্রী তিনি যেটি বলছিলেন আমাকে, যে রোহিঙ্গাদের এই যে দ্বিতীয় দলকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া সেটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় নেতৃত্ব দিচ্ছে। এছাড়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় বা RRRCর একাধিক কর্মকর্তাও আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে একটা জিনিস সেটি হচ্ছে যে দিন বা সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট করে না বললেও কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে প্রথমবারের মতো এবারেও রোহিঙ্গা শরণার্থীদের প্রথমে চট্টগ্রামে নেওয়া হবে, তারপর সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে পাঠানো হবে। তো সাইয়েদা, রোহিঙ্গাদের মধ্যে মানে কক্সবাজারের শিবিরে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নিয়ে?
শাকিল, আমি উখিয়া এবং টেকনাফের কয়েকজন স্থানীয় সরকার প্রতিনিধির সঙ্গে কথা বলেছি, একই সঙ্গে কথা বলেছি কক্সবাজারের একাধিক সাংবাদিকের সঙ্গেও। তারা সবাই যেটি বলছেন যে ক্যাম্পের ভেতরের কোনো তৎপরতার খবর তারা জানেন না, অর্থাৎ ক্যাম্পের ভেতরে প্রবেশের ক্ষেত্রে এখন কিছুটা কড়াকড়ি থাকায় ভেতরের তথ্য বা এই ধরনের তৎপরতা বাইরে কমই আসে। তবে কুতুবালং ক্যাম্পের একজন মাঝির সঙ্গে আমি কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে যে এই দফায় কাদেরকে বাছাই করা হয়েছে বা কারা কিভাবে যাচ্ছেন সেই সম্পর্কে তারা একরকম অন্ধকারে আছেন, তাদেরকে কিছু জানানো হয়নি। তবে তিনি বলছিলেন যে তিনি শুনেছেন গত সপ্তাহে কয়েকজন রোহিঙ্গাকে আলাদা করে বাছাই করে নিয়ে ভিন্ন ভিন্ন করে বৈঠক করা হয়েছে। সাইয়েদা, আপনি জানেন যে এই যে কক্সবাজার থেকে ভাসানচরে এই রোহিঙ্গাদের স্থানান্তর করা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মহলের, বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলোর বড় ধরনের আপত্তি রয়েছে। তারা বারবার প্রথম দফার পরেও তারা বিবৃতি বক্তব্য দিয়েছেন। তো সরকার তো এগুলো কানে নিচ্ছে না বলেই মনে হয়। শাকিল, যেটি আপনি বলছেন যে সরকার আসলে এই ধরনের আন্তর্জাতিক উদ্বেগ বা এই ধরনের সমালোচনা সেটাকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটি বোঝা যাবে এই প্রতিক্রিয়া বা এই কর্মকাণ্ড থেকেই, যে প্রথম দফা স্থানান্তরের 3 সপ্তাহের মধ্যেই দ্বিতীয় দফা স্থানান্তর হতে যাচ্ছে। আর ভাসানচর মূলত 2 দশক আগে কক্সবাজারে জেগে ওঠা একটা দ্বীপ হওয়ার কারণে সেখানের পরিবেশে রোহিঙ্গারা আসলে সার্ভাইভ করতে পারবে কিনা এরকম একটা আশঙ্কা বরাবর ব্যক্ত করে এসেছে হিউম্যান রাইটস ওয়াচ সহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। এমনকি এই মাসের শুরুতে যখন প্রথম দফা স্থানান্তর হয় তখন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছিল যে তারা এই স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে জানেন, কিন্তু এই প্রস্তুতি বা রোহিঙ্গাদের কিভাবে যাবে সেই বিষয়টির সঙ্গে তাদেরকে যুক্ত করা হয়নি। তবে একটা বিষয় এখানে বলে রাখা দরকার যে আন্তর্জাতিক সংস্থাগুলো সবসময় বলে এসেছে যে রোহিঙ্গাদের স্থানান্তরের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে তারা সেখানে, অর্থাৎ ভাসানচরে স্বেচ্ছায় যাচ্ছে, তাদের যেন বল প্রয়োগ না করা হয়। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবর যেটি বলা হয়েছে, এমনকি এই প্রথম দফা স্থানান্তরের সময়ও সরকার বলেছে যে 1645 জন শরণার্থী ভাসানচরে গেছেন প্রথম দফায় তারা সবাই স্বেচ্ছায় গেছেন। এবং এবারেও কর্মকর্তারা এটাই বলছেন যে যারা যাচ্ছেন তাদের কারো উপর জোর প্রয়োগ করা হচ্ছে না, তারা সকলেই স্বেচ্ছায় যাচ্ছেন। সাইয়েদা, আপনাকে ধন্যবাদ। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে আজকের ম্যাগাজিন ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। আজ ইতিহাসের পাতা উল্টে ফিরে যাব 1980 সালের এক ঘটনায়, যা সংবাদ প্রচারের দুনিয়াকে আমূল বদলে দিয়েছিল। অনেকে বলেন বদলে দিয়েছিল রাজনীতির জগৎকেও চিরকালের মতো। গোড়াপত্তন হয়েছিল 24 ঘন্টার সংবাদ চ্যানেল সিএনএন-এর। আমাদের আশা, কেবল নিউজ নেটওয়ার্ক চ্যানেলে প্রচারিত আন্তর্জাতিক ঘটনাবলীর খবরাখবর এবং খবরের গভীরে গিয়ে তার বিশ্লেষণের মাধ্যমে দেশের ভেতর এবং বিশ্বের বিভিন্ন দেশের দর্শকরা আরও ভালোভাবে জানতে পারবে পৃথিবীর অন্য দেশে মানুষ কিভাবে থাকে, কি করে, জানতে পারবে অন্য দেশে কি ঘটছে এবং কেন ঘটছে। আমেরিকার মিডিয়া ধনকুবের টেড টার্নার। কেবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএন প্রতিষ্ঠার ভাবনা এসেছিল তারই মাথা থেকে। চ্যানেল চালু করার আগে তিনি বলেছিলেন, এটা ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, মানবিকতা ও শান্তির লক্ষ্যে এই দেশের মানুষকে নিয়ে পথ চলা। এখন পৃথিবীর নানা প্রান্তে নানা ভাষায় টেলিভিশনে সংবাদ চ্যানেলের সংখ্যা অগণ্য, কিন্তু সে সময় সবশেষ খবর টিভিতে দেখার জন্য সংবাদ প্রচারের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হতো। অনেক সময় যা ছিল বহু ঘন্টার অপেক্ষা। তখন সংবাদ প্রচার হতো দিনে 2 বার, সকালে একবার আর রাতে একবার। অবশ্য রেডিওতে খবর থাকতো। আমাদের চ্যানেল আসার আগে টিভির নির্বাহী কর্মকর্তারা ঠিক করতেন কখন দর্শকরা খবর দেখবেন, কখন দেখবেন না। সেটা বদলে দিলাম আমরা। দর্শকদের বললাম, আপনারা যখন ইচ্ছা হবে খবর দেখবেন, আমরা দিনে 24 ঘন্টা খবর দেব। এর আগে এই কথা কেউ বলেনি। বলছিলেন রিচার্ড বা রিক ডেভিস, যিনি বর্তমানে সিএনএন-এ
সংবাদের মান ও নিয়ম নীতি বিষয়ে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। কিন্তু 1980 সালে তিনি ছিলেন খেলার খবরের এক তরুণ প্রযোজক। সিএনএন চ্যানেল চালুর তারিখ ধার্য হয়েছিল 1 জুন 1980। সমালোচকরা বলেছিল দর্শক লাগাতার খবর শোনার চ্যানেলে মোটেও আগ্রহী হবে না। অনেকে বলেছিল দিনে 24 ঘন্টা সংবাদ চ্যানেল ভরার মতো খবরই থাকবে না। কারিগরি চ্যালেঞ্জও ছিল নতুন আর বিশাল। এ ধরনের অনুষ্ঠানের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। রিকের দুশ্চিন্তা ছিল টিম আসলেই প্রস্তুত কিনা। 1 জুন চ্যানেল উদ্বোধনের আগের কয়েক সপ্তাহ আমাদের মহড়া সম্প্রচারে অনেক সমস্যা হচ্ছিল। সত্যি বলতে কি বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতি হয়েছে। আমার বস, তিনি তখন স্পোর্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তাকে গিয়ে আমি বলেছিলাম, আপনি মিস্টার টার্নারকে গিয়ে বলুন আমরা তৈরি নই, উদ্বোধনের তারিখ পিছিয়ে দিতে বলুন। I told the cable operators we were starting on June 1 and damn it, that's what we're going to do. টেড বলেছিলেন অসম্ভব, কোনো মতেই পেছাবো না। আমি কেবল অপারেটরদের বলে দিয়েছি আমরা 1 জুন শুরু করছি, সেটাই হবে। তার ওই কথার পর আমরা 20-30 বছরের যেসব তরুণ প্রায় 24 ঘন্টা দিন নেই রাত নেই কাজ করছিলাম অল্প বেতনে, আমরা যেন প্রবল উৎসাহ পেলাম। আমাদের সবার মনে হলো আমরা বিশেষ কিছু একটা করতে যাচ্ছি, আমরাও বিশেষ কিছুর অংশ। 1 জুন আমেরিকার পূর্বাঞ্চলে বিকেল 5টায় স্বামী স্ত্রী জুটি ডেভিড ওয়াকার আর লোয়েস হার্ট সিএনএনের প্রথম সংবাদ সম্প্রচার শুরু করেন। Good evening, I'm David Walker. And I'm Lois Hart. Now here's the news. President Carter has arrived from the রিক ডেভিস সেদিন ছিলেন দ্বিতীয় ঘণ্টায় খেলার খবরের প্রযোজক। তিনি কি নার্ভাস ছিলেন? I think in the hour before we started, you had that nervousness and anxiety. সম্প্রচার শুরু হবার আগের 1 ঘন্টা নার্ভাস ছিলাম, কিন্তু শো যখন শুরু হলো তখন মাথার মধ্যে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড অনুষ্ঠান যেভাবে সাজিয়েছি তা যেন পরিকল্পনা অনুযায়ী কাজ করে। গ্রাফিক্স চিত্র ঠিক সময়ে পর্দায় যেন দেখা যায়, টেপ যেন ঠিক সময়ে চালু হয়। আমার মনে আছে উত্তেজনায় তখন চেঁচাচ্ছি, কই টেপ কই। হ্যাঁ, প্রচন্ড চাপ ছিল। আমার কাজ ছিল কোনটার পর কোনটা আসবে সেটা দেখা, আউটপুট প্রডিউসারের দায়িত্ব পালন করা। আর যদি কোনো ঘাপলা হয় তাহলে কেন সেটা কাজ করেনি সেটা নিয়ে ভাবা তখন আমার কাজ নয়। তখন আমাকে দ্রুত ভাবতে হবে, তাহলে এরপর কোন আইটেম যাবে, এরপর কি দেখাবো, কিভাবে পরিস্থিতি সামাল দেব। লাইভ সম্প্রচার এবং 24 ঘন্টা লাগাতার সংবাদ প্রচারের চ্যালেঞ্জ এবং সেটাই যে ভবিষ্যৎ, তখন সে কথা কি তারা বুঝতে পেরেছিলেন? Well, I think in the 1980s, the attempted assassination of Ronald Reagan. 1980-র দশকে মনে আছে রোনাল্ড রেগানের প্রাণনাশের চেষ্টার খবর যখন এলো। অবশ্যই ঘটনা ঘটার পর সব টিভি চ্যানেল ব্রেকিং নিউজ দেয়। 1981 সালে মিস্টার রেগান ওয়াশিংটন হিলটন হোটেলে ভাষণ দিয়ে বেরিয়ে আসার সময় তার উপর আততায়ীর গুলি চালানোর সেই ঘটনা ছিল বিরাট। কিন্তু অন্য টিভি চ্যানেলগুলো সেই খবরটা দিয়েই অন্যান্য স্থানীয় খবর প্রচারে চলে যায়। সিএনএন সেটা করেনি। সিএনএন রোনাল্ড রেগানের খবরের বিস্তারিত খুঁটিনাটি প্রচার করতে থাকে। তখনও পরিস্থিতি স্পষ্ট নয়, আর তখন মোবাইল ফোনেরও যুগ নয়। সাংবাদিকদের হাতে ল্যাপটপ নেই, নেই ইন্টারনেট ব্যবস্থাও। কাজেই ব্রেকিং খবর ঘটনাস্থল থেকে কিভাবে দেবেন সংবাদদাতারা? ভাবাই যায় না, এমনকি ঝানু সাংবাদিকও ঘটনাস্থল থেকে লাইভ কিভাবে করবেন, কি সরঞ্জাম তার হাতে আছে। তিনি ওয়্যারে খবর পাঠাতে অভ্যস্ত। এছাড়া সরঞ্জাম বলতে বড়জোর ফ্যাক্স মেশিন বা তার লাগানো সাবেকি টেলিফোন আর বিপার ফোন। বিশেষ করে মাঠে ঘাটে যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করা একেবারেই অসম্ভব ছিল। আপনার হাতে বিপার ফোন থাকলে এমন একটা পেট্রোল স্টেশন খুঁজে বের করতে হতো যেখানে পে ফোন রয়েছে। তারপর যন্ত্রে ঠিক ঠিক পয়সা ঢুকিয়ে অফিসের সাথে যোগাযোগ করতে হতো। আপনি খবরের পেছনে ছুটবেন নাকি পে ফোন খুঁজে বেড়াবেন? ঘটনা যদি পৃথিবীর আরেক প্রান্তে ঘটত তাহলে যোগাযোগ তো একটা দুঃসাধ্য ব্যাপার ছিল। আপনি কোথায় আছেন সেই খবরটুকু অফিসে পৌঁছানোই একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। 1 দশকের মধ্যেই সিএনএন
লাইভ খবর সম্প্রচারের ক্ষেত্রে একটা সুনাম গড়ে তুলল। বিশেষ করে 1991 সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় জোট বাহিনী যখন বাগদাদে বোমা হামলা চালালো, তখন সিএনএন আমেরিকানদের বসার ঘরে সেই বোমা হামলার লাইভ ছবি পৌঁছে দিল। সংবাদদাতার কণ্ঠে শোনা গেল, আপনি হয়তো পেছনে বোমার আওয়াজ শুনতে পাচ্ছেন। সে এক উত্তেজনা। চ্যানেলের রেটিং বেড়ে গেল, পাশাপাশি বেড়ে গেল কোনো কোনো মহল থেকে সমালোচনাও। কিছু রাখঢাক না করে যুদ্ধের ভয়াবহতাকে এত কাছাকাছি নিয়ে আসা অনেকে মেনে নিতে পারছিলেন না। কেউ কেউ দাবি করলেন যুদ্ধকে একটা আকর্ষণীয় জিনিস হিসাবে দেখানো হচ্ছে। কোনো সন্দেহ নেই, বাগদাদের উপর বোমাবর্ষণের ঘটনা সিএনএনের খবর সম্প্রচারের ইতিহাসে একটা যুগান্তকারী মুহূর্ত ছিল। বাগদাদ থেকে ওই ঘটনার লাইভ খবর আর কোনো চ্যানেল প্রচার করতে পারেনি। মানুষ চোখের সামনে সেই প্রথম রণাঙ্গন দেখল। এর আগে যুদ্ধক্ষেত্র সাধারণ মানুষ চোখে দেখেনি। সংবাদদাতা বলছিলেন বোমা হামলা আরও তীব্র হচ্ছে, অনেক লক্ষ্যবস্তুর ওপর বোমা ফেলা হচ্ছে, প্রেসিডেন্টের প্রাসাদও তাদের নিশানার মধ্যে। ওই সম্প্রচার নিয়ে আরেকটা সমালোচনা দানা বাঁধল। যুদ্ধক্ষেত্র থেকে 7 দিন 24 ঘন্টা লাইভ সম্প্রচার সামরিক সিদ্ধান্তের বিষয়, এমনকি সেনাবাহিনীর কৌশল কতটা জনসমক্ষে প্রকাশ করে দিচ্ছে এবং যুদ্ধের ওপর তার কী প্রভাব পড়তে পারে তা নিয়ে তৈরি হলো উদ্বেগ। অনেকে এর নাম দিল সিএনএন এফেক্ট। এর নেতিবাচক প্রভাব নিয়ে চ্যানেলের সামনে চ্যালেঞ্জ থাকলেও এর ইতিবাচক দিকটা ছিল কি হচ্ছে সেটা মানুষের সামনে তুলে ধরা। মানুষ তার মানবিকতার দায়িত্ব কতটা পালন করছে তার আসল রূপ খোদ ঘটনার মধ্য দিয়ে মানুষকে দেখানো। সিএনএন এফেক্ট বা সিএনএন এর আসল প্রভাব ছিল যখন বাস্তব চিত্র আমরা দেখিয়েছি, তখন নীতি নির্ধারকরা পদক্ষেপ নেবার জন্য চাপ অনুভব করেছেন। অতীতে যেটা হতো, নীতি নির্ধারকরা যেটা চাইতেন মানুষকে সেটাই বোঝাতেন। কি হচ্ছে ক্যামেরা চোখ দিয়ে সেটা দেখার সুযোগ তো মানুষের ছিল না, ছবি সেই সুযোগ এনে দিল। কাজে আমি বলবো সেই সিএনএন এফেক্ট ভূমিকা কিন্তু খুবই শক্তিশালী ছিল। আমরা যুদ্ধ, নাগরিক আন্দোলন, অভ্যুত্থান এ ধরনের স্পর্শকাতর এবং বিতর্কিত বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্বের সাথে নিয়েছি। এসব খবর সম্প্রচারের সময় কি দেখাবো, কতটা বিস্তারিত বা কতটা পুঙ্খানুপুঙ্খ ঘটনার বিবরণ তুলে ধরব, সেটা দায়বদ্ধ সাংবাদিকতার একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবেই আমরা বিবেচনা করেছি। 1990 সালে আরও অনেক 24 ঘন্টার টিভি সংবাদ চ্যানেল বাজারে আসে। ইন্টারনেট পরিষেবাও বিস্তৃতি পায়। সিএনএন তাদের চ্যানেল চালু করার 40 বছর পর এখন সংবাদ মাধ্যমের চেহারা চরিত্র আমূল পাল্টে গেছে। আগের চেয়ে সংবাদ মাধ্যম এখন অনেক বেশি বিতর্কিতও হয়েছে। শুনছিলেন ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ। When you report fake news, which CNN does a lot, you are the enemy of the people. Go ahead. We hold people accountable, but people want to hold us accountable now. আমাদের দায়বদ্ধতা, জবাবদিহিতা এখন জনগণের কাছে। তারাই আমাদের বিবেচনা করবেন। যেখানে বলা হচ্ছে আমরা আস্থাভাজন নই, সেখানে মানুষই বিচার করবেন খবরের কোন উৎসকে তারা বিশ্বাস করবেন, কারা নিরপেক্ষ, কারা পক্ষপাতদুষ্ট, কারা ভুয়া খবর দিচ্ছে। এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আগেও বরাবরই ছিল, এখন এটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। That was always there, but it's omnipresent now. People have access to more news and information than they ever. আগের যে কোনো সময়ের তুলনায় খবর ও তথ্য এখন মানুষের অনেক নাগালের মধ্যে। এত সহজে খবরের সত্যাসত্য যাচাই করার ক্ষমতা মানুষ 40 বছর আগে ভাবতেও পারত না। মানুষের মত প্রকাশের স্বাধীনতার সুযোগ দিয়েছে সংবাদ মাধ্যম। পাশাপাশি ইচ্ছাকৃতভাবে ভুল খবর ও তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেও সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা যারা মূলধারার সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, আমাদের দায়িত্ব হচ্ছে অন্যায় ও অসত্যকে তুলে ধরা। সিএনএনের সিনিয়র নির্বাহী রিক ডেভিস, তার সাথে কথা বলেছেন বিবিসির রেবেকা কেসবি। পরিবেশন করলেন মানসী বড়ুয়া।
অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গণহারে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট বলেছেন জোটের ২৭টি দেশের জন্য যথেষ্ট ডোজ তারা জোগাড় করতে পেরেছেন। এ সপ্তাহে আরও কয়েকশো রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। ৩ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এই স্থানান্তর হচ্ছে। আর বাংলাদেশের শীর্ষ একজন ভাইরোলজিস্ট বিবিসিকে বলেছেন ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনা ভাইরাসটি শিশুদের জন্য বিপজ্জনক এবং ব্রিটেনের সাথে ফ্লাইট স্থগিত করার পরামর্শ দিয়েছেন তিনি। এরই সাথে শেষ করছি আজকের পরিক্রমা। বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30, ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি। This is the BBC.